হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাইবারস্পোর্ট 20 নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো এর আগে আমরা যে সিনেমাটি দেখেছি সেই সিনেমাটি ছিল হচ্ছে মাই স্যাসি গার্ল, এবং আমি আশা করছি ওই সিনেমাটি তোমরা সবাই অনেকে পছন্দ করেছো। বাস্তব ঘটনা নিয়ে নির্মিত একটা রোমান্টিক সিনেমা যে এত সুন্দর হতে পারে আমার পুরো কল্পনার বাইরে ছিল ব্যাপারটা। আমি প্রচুর এনজয় করেছি লাস্ট সিনেমাটি। তো আশা করছি আজকের সিনেমাটাও তোমরা অনেকে পছন্দ করবে। আজকের সিনেমাটা একটা সত্য ঘটনার উপর নির্মিত, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য বাস্কেটবল ডায়েরিজ। আর এই কাহিনীটা হচ্ছে এই সিনেমার যে রাইটার, যার নাম হচ্ছে জিম ক্যারল, তার জীবনের সত্য কাহিনী নিয়ে। এবং এই সিনেমা দেখার পরে তুমি অনেক কিছু শিখতে পারবে। মানে এটা ইয়ংদের জন্য একটা শিক্ষামূলক সিনেমা, এবং প্রত্যেক ইয়ং ছেলেদেরকে এই সিনেমাটা দেখা উচিত। এখানে আমরা দেখবো যে ছোটবেলার একটা ভুল সিদ্ধান্ত তোমার জীবনকে কোন জায়গায় নিয়ে যেতে পারে, এবং তারপরে সেইখান থেকে তুমি যদি ফিরতে চাও, তোমার একটু সাহস করলে তোমার জীবন আবার যে কোনো খারাপ পজিশন থেকে আবার ভালো পজিশনে চলে আসবে। তো বাড়তি কথা না বলে আমরা মূল সিনেমাতে যাব। তবে আমরা সাইবারস্পোর্ট 20 তে সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে সাইবারস্পোর্ট 20 কেও আমরা একটা ডিসিপ্লিনের মাধ্যমে চালাবো, মানে একটা টিভি চ্যানেলের মতো বা ডিসিপ্লিন নিয়ে চালাবো, যাতে তোমরা আগে থেকে জানতে পারো যে কি কি সিনেমা এরপরে আসবে। প্রতি মাসে সাইবারস্পোর্ট 20 তে 15টা ভিডিও আসবে। তো সেই হিসাবে এখন আমরা যে সিনেমা সিরিজটা চালাবো সেটা হবে হচ্ছে সত্য ঘটনার উপর নির্মিত, বা মোরাল যে স্টোরিগুলো রয়েছে বা শিক্ষামূলক যে সিনেমাগুলো রয়েছে সেই সিনেমাগুলো সম্পর্কে জানবো। এবং ওই সিনেমাগুলো কিন্তু পুরো ওয়ার্ল্ড উইড ব্যাপক নাম করেছিল। তো আজকে যেমন আমরা এই সিনেমা সম্পর্কে জানবো, পরশুদিন জানবো হচ্ছে আমরা একটা মেক্সিকান সিনেমা দ্য এক্সপিস্ট সম্পর্কে। এই সিনেমারও IMDb রেট অনেক ভালো, 10-এ 6.1। তারপর আমরা দেখবো হচ্ছে দ্য লাইফ অফ ডেভিড গাল, এটাও অনেক নাম করা সিনেমা। এই সিনেমার রেটিং হচ্ছে 10-এ 7.5। তারপরে আমরা দেখবো হচ্ছে নাম করা পোল্যান্ডের সিনেমা দ্য পিয়ানিস্ট সম্পর্কে, এবং পুরো ওয়ার্ল্ড উইড এই সিনেমাটা কিন্তু ব্যাপক নাম করেছিল। আর এরপর আমরা জানবো হচ্ছে আরেকটা সিনেমা সম্পর্কে, যেটাও খুব নাম করা সিনেমা। সিনেমাটির নাম হচ্ছে দ্য থিওরি অফ এভরিথিং। আর তারপরের সিনেমাটি হবে হচ্ছে দ্য ট্রি অফ লাইফ, এবং এটাও অনেক নাম করা একটা সিনেমা, এবং আমেরিকান একটা কাব্যের উপর ভিত্তি করে এই সিনেমাটি তৈরি করা হয়েছে। আর এরপর আমরা একটা রোমান্টিক সিনেমা দেখবো, যেটা জাপানিজ এনিমে থেকে সিনেমা তৈরি করা হয়েছে। সিনেমাটির নাম হচ্ছে লেট মি ইট ইউর প্যানক্রিয়াস, নাকি এই ধরনের উচ্চারণটা হবে শিওর না। তারপরে থাকবে হচ্ছে একটা জাপানিজ রোমান্টিক সিনেমা লাভ মাই সেন্ট, যেটা খুবই নাম করেছে। এবং এরপর আরেকটা রোমান্টিক ভিডিও আসবে, যেটা নাম হচ্ছে মোটো বয়ফ্রেন্ড রিট্রাই ড্রামাটিক। এবং এই ড্রামায় যতগুলো এপিসোড রয়েছে সবগুলো এপিসোড আমরা একটা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করব। তো এখানে তোমরা মোটামুটি আগামী 20 দিন কি কি ভিডিও আসবে সেই সম্পর্কে আইডিয়া পেয়ে গেলে। তো এবার চলো ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে আজকের এই ভিডিওটা আমরা এনজয় করি। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে, এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো যেমন বলেছি, এটা একটা বাস্তব ঘটনা নিয়ে নির্মিত শিক্ষামূলক একটা সিনেমা। তো আশা করছি তোমরা নিরাশ হবে না আর কি সিনেমাটা দেখে। আর এই সিনেমাতে কিন্তু আমাদের সবার প্রিয় টাইটানিক খ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওকে দেখতে পাবো। মানে যখন ও ইয়ং ছিল, ওর বয়স ছিল 16 বছর, তখন এই সিনেমাটি করেছিল। আর তো কাহিনীর শুরুতে আমাদের একটা ক্লাসরুম দেখানো হয়, যেখানে আমাদের একটা ছেলেকে দেখানো হয় যার নাম হচ্ছে জিম, মানে আমাদের টাইটানিক খ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওকে। দেখতেই পাচ্ছ ওই সময় লিওনার্দো ডিক্যাপ্রিও কেমন কিউট ছিল আর কি। তবে বড় হওয়ার পরে ডিসিপ্লিনের অভাবে মদ খেতে খেতে ব্যায়াম ট্যাম না করে এখন তো দেখছো বর্তমানে চেহারাটা কি অবস্থা। তো যাই হোক, ওখানে জিমকে টিচার অনেক খারাপ ভাবে মারতে থাকে। আর তখনই ক্লাসের বেল বেজে যায়। তো জিম তখন টিচারকে বলে, আপনি ভালো মতো মারতেও পারেন না, আমি তো মাত্র এনজয় করা শুরু করেছিলাম। বাট টিচার তখন বলে, আমরা আগামীকাল আবার এখান থেকে শুরু করতে পারবো। তো এরপর আমরা দেখতে পাই জিম তার বন্ধুদের সাথে বাইরে বের হয়। ওর 3 জন বেস্ট ফ্রেন্ড রয়েছে, একজনের নাম হচ্ছে পেড্রো, মিকি আর নিউট্রন। তো ওরা কিন্তু ছোটবেলা থেকে অনেক বেশি মনে করো যে পাজি টাইপের। হাই স্কুলে পরে এখন থেকে স্মোকিং শুরু করেছে, সারাক্ষণ শয়তানি করে বেড়ায়, কিছু করার আগে চিন্তাও করে না। আর এছাড়া ওরা করে কি কাপড়ের থিনাউল বা এই ধরনের কোন একটা জিনিস বস্তু, আমি শিওর নই, মনে করে ড্যান্ডি খোর যেমন আছে ওই রকম করে ওই জিনিসটা নিয়ে ওরা করে কি নেশা করে। তবে জিমের মধ্যে একটা ভালো দিকও রয়েছে, সেটা হচ্ছে ও খুব ভালো বাস্কেটবল খেলতে পারে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই ওদের স্কুলের টিমের সাথে অন্য একটা স্কুলের টিমের বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হয়। আর ওই ম্যাচে জিম অনেক ভালো পারফরমেন্স করে এবং জিম সেটাতে জিতেও যায়। কিন্তু ম্যাচ যখন চলছিল তখন জিমের বন্ধু পেড্রো লকার রুমে গিয়ে ওদের প্রতিপক্ষ যে টিম রয়েছে সবার লকার থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেমন মোবাইল, টাকা পয়সা এবং ঘড়িটড়ি চুরি করে নেয়। চিন্তা করো। তো এরপর যখন
ওইসব চুরি করে রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে আসছিল, তখনই ওই প্রতিপক্ষ দলের লোকজন আসে এবং বলে আমরা জানি আমাদের জিনিসপত্র তুই চুরি করেছিস, চুপচাপ ওগুলো আমাদেরকে ফিরিয়ে দে, তা না হলে কিন্তু বড় ধরনের এখানে সিনপাট ঘটবে। কিন্তু জিম এবং ওর বন্ধুরা ছিল হচ্ছে আরো ঘাওড়া, ওরা শিকারে যে না উল্টো ওদের সাথে মারপিট করা শুরু করে। তো দুই পক্ষের অনেক লড়াই হয় এবং এখানে আমরা দেখতে পাই জিম এবং ওর বন্ধুরা উল্টো ওদেরকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। তো এরপরে জিম যায় হসপিটালে, আর সেখানে গিয়ে ববি নামের ওর একটা পুরনো বন্ধুর সাথে দেখা করে। মানে ওরা প্রতিবেশী ছিল এবং 3 বছর বয়স থেকে ওরা একসাথে বড় হয়েছে এবং ববি ওদের ক্লাসেই পড়তো এবং ওদের টিমের সবচেয়ে ভালো বাস্কেটবল প্লেয়ার ছিল, ক্যাপ্টেন ছিল। কিন্তু 2 বছর আগে ওর ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। তবে আমাদের নায়ক জিমের বিশ্বাস ববি এই ব্লাড ক্যান্সারের সাথে ফাইট করে অবশ্যই বেরিয়ে আসতে পারবে তার স্বাভাবিক জীবনে, আর জিম এটা চায়ও, কারণ ববি হচ্ছে জিমের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড। আর এরপর আমরা দেখতে পাই জিম করে কি ববিকে তোমার ওই যে কি বলে জানি স্ট্রিপ শো দেখতে নিয়ে যায়। স্ট্রিপ শো মানে হচ্ছে যে মেয়েরা একটা তোমার স্টিলের লাঠি ধরে নাচে, মানে মেয়েরা ওখানে কাপড় চোপড় খুলে আর কি দেখায় সব। তো ববির তো ব্লাড ক্যান্সার হয়েছে, ওর তো ওর ভালো লাগছে না ভেতর থেকে, তো ওর এটা পছন্দ হয় না, উল্টো ওর আর রুট কি আসে। তো এই করে জিম করে কি ওকে আবার হসপিটালে নিয়ে আসে, আর তারপর জিম ওখান থেকে চলে আসে। তো যাই হোক, এরপর জিম প্রতিটা সময় 3 বন্ধুর সাথে কাটায়, সবসময় মজবাস্তি করে, এমনকি ওরা মনে করো যে পতিতাদের কাছেও যায়, পতিতা ভাড়া করে, মানে কোনো পাপ কাজ বাদ দেয় না আর কি। আর তাছাড়াও জিমের কিন্তু বাস্কেটবল খেলার দক্ষতার পাশাপাশি আরেকটা গুণ রয়েছে, সেটা হচ্ছে ওর মাথায় যখনই কিছু আসে তখনই সেটা একটা ডায়েরিতে লিখে ফেলে, মানে ওর গল্প সকল কাহিনী সব ডায়েরিতে লিখে। তো সবকিছু মোটামুটি এভাবেই চলছিল, কিন্তু কিছুদিন পরে জিমের বন্ধু ববি মারা যায় ব্লাড ক্যান্সার এবং এই দুনিয়া ছেড়ে চলে যায়। তো জিম যখন ওকে দেখতে যায়, ও দেখতে পায় যে ববি পুরো কঙ্কালের মতো হয়ে গিয়েছে, যদি ওর বয়স মাত্র 16 বছর, বাট দেখে 60 বছরের বুড়োর মতো লাগছিল। তো এই বিষয়টি দেখে জিম পুরোপুরি ভেঙে পড়ে, ওর কিছুই ভালো লাগে না। আর এরপর ও বন্ধুদের সাথে ঘুরতে যায়, তারপর একটা মুভি দেখে যখন বাইরে আসে, তখন মুভিতে কি কি ঘটেছে ওর মাথায় কিছুই ছিল না, ও পুরো অন্যমনস্ক হয়ে পড়ে, কারণ ববি মারা গিয়েছে, এটা ওর উপর অনেক প্রভাব ফেলেছে। কিন্তু বাকি 3 বন্ধু যে রয়েছে ওদের সেরকম কোনো প্রভাব ফেলেনি, কারণ ওদের তো আর ঘনিষ্ঠ বন্ধু ছিল না। বাট জিম এই বিষয়টা নিতে পারে না, ও করে কি সেই জায়গাতে যায় যেখানে মানুষজন নেশা করে আর কি। মানে আমাদের দেশেও কিন্তু একটা নির্দিষ্ট জায়গা থাকে, মনে করো ঝোপঝাড়, যেখানে নেশার জিনিস পাওয়া যায় বা নেশা করে পুরে থাকে সবাই। তো ওই রকম একটা জায়গায় যে, এবং ওইখানে গিয়ে প্রথমবারের মতো ইনজেকশন নিয়ে কোনো একটা নেশা করে। যদিও জিমের কিন্তু ইনজেকশনের প্রতি অনেক ভয় ছিল, কিন্তু ওর এত বেশি খারাপ লাগছিল যে ও জীবনে প্রথমবার এই বড় ধরনের নেশা করে। এটা হয়তো হেরোইন বা তোমার কোকেনের নেশা হতে পারে। তো এই নেশা করার পরে জিমের ভেতরে যত গিলটি ভাবগুলো ছিল বা যত দুঃখ কষ্ট ছিল সব দূর হয়ে যায়। ওর কাছে মনে হয় ও ফুলের বাগানে দৌড়াচ্ছে, ওর সবকিছু চারপাশে ভালো লাগা শুরু করে। আর এরপরও যখন বাড়ি ফিরে এবং ওর মা যখন এই অবস্থা ওর দেখে, ওর মায়ের খুব খারাপ লাগে, অনেক কষ্ট হয়। আর এখানে লক্ষ্য জিমের মা হসপিটালে কাজ করে, জিমের মা জিমকে বোঝায়, কিন্তু জিম বলে তুমি কিছুই যাও না, আমি কিছুই করিনি, মানে এখানে একটা সলিম বুঝ দেয় আর কি। বাট ধীরে ধীরে জিম এবং তার বন্ধুরা এই নেশায় অ্যাডিক্টেড হতে শুরু করে, মানে যেহেতু এই নেশাটা নিলে অনেক ভালো ফিল হয়, তো এই কারণে ওরা এটা প্রফেশনালি নেওয়া শুরু করে। তবে শুরুটা এইভাবে হয়নি, প্রথমে সপ্তাহে 1 দিন, এরপর সপ্তাহে 2 দিন, আর এরকম ভাবে চলতে চলতে একটা মুহূর্ত ওদের মনে হয় যে এই নেশা ওদের সবসময় লাগবে, 24 ঘন্টা লাগবে। তবে এই নেশার দ্রব্যটি অনেক বেশি দামে ছিল। তো এই কারণে একদিন একজন নির্দোষ মহিলা, বৃদ্ধা মহিলা, রাতের বেলা অন্ধকারে যখন বাসায় যাচ্ছিল, তখন জিম এবং তার বন্ধুরা মিলে ওই মহিলাটির পার্স চুরি করে এবং এর মধ্যে জিমের একটা বন্ধু করে ওই মহিলাটাকে আঘাতও করে। তো এটা নিয়ে জিম অনেক রাগ হয়, তবে তারপরে সেখান থেকে ওরা পালিয়ে আসে। আর পরের দিন সবাই ওরা যখন স্কুলের চার্জে যায়, আর এই চার্জ আসাটা ওদের জন্য বাধ্যতামূলক ছিল, বাট জিম তখন সেই চার্জে গিয়ে বলে আজকে আমি কনফেস রুমে যাবো না। বাট ফাদার জিজ্ঞেস করে কেন, তখন জিম বলে আজকে আমার কনফেস করার ইচ্ছা করছে না। বাট তখন ফাদার বলে তার মানে আজকেই তোমার কনফেস করার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। তো এরপর জিম চার্জের ভেতরে যায় এবং এই কনফেস রুমটা হচ্ছে এমন একটা জায়গা, মানে খ্রিস্টান ধর্মের এমন একটা জায়গা এটা, যেখানে মানুষ তার সমস্ত মনের কথা ফাদারকে বলতে পারে, আর ফাদার সেই হিসেবে তাকে পরামর্শ দেবে, কিন্তু এই ফাদার এই জিনিসটা কখনোই কারোর সাথে শেয়ার করবে না, মানে এই কথাটা তোমার আর ফাদারের মধ্যেই থাকবে। তো জিম তার মনের কথা বলছিল, আর তখনও ড্রাগসের ব্যাপারে ফাদারকে বলতেও যাবে, কিন্তু বলতে পারে না। কিন্তু প্রত্যেকবারই ও একটা জিনিসই চিন্তা করে যে আজকে শেষবারের মতো আমি নেশাটা করবো, এরপর আর কখনোই নেশা করবো না। আসলে ব্যাপারটা হচ্ছে কি, মানুষ যখন নেশায় পড়ে যায়, মানুষ ওই নেশাটি ছাড়তে চায়, বাট ওই নেশাটি কখনোই মানুষকে ছাড়তে চায় না। তো এরপর একদিন জিম ওদের স্কুলের ওয়াশরুমে যখন নেশা করছিল, ঠিক তখন ওদের যে বাস্কেটবলের কোচ রয়েছে সে চলে আসে। তো জিম তখন ট্যাবলেট গুলো দ্রুত লুকিয়ে ফেলে, বাট কোচ ওকে দেখেই বুঝতে পারে যে ও নেশা নিয়েছে এবং জিমকে যখন দেখে যে ও নেশার অবস্থায় রয়েছে, এই সুযোগে কোচ করে কি জিমকে কিছু টাকা দেয়, মানে ওর সাথে সেক্স করবে, বুঝতেই পারছো গেটে বের একটা ব্যাপার। বাট জিম তো গিয়ে পরিষ্কার মানা করে দেয় এবং স্যারকে ধাক্কা দিয়ে দেয়। বাট এই ধাক্কায় কোচের কিন্তু আহত হয় এবং তার রক্ত বের হতে শুরু করে এবং কোচকে হুমকি দেয় যে আমি সবাইকে বলে দেবো। কিন্তু ওই মুহূর্তে কোচ বলে প্লিজ প্লিজ তুমি টাকাটা নিয়ে নাও, বাট এই কথা কাউকে বলো না। তো জিম ওই টাকাটাও নিয়ে নেয় এবং কোচকে বলে খবরদার এরপর আমার সামনে কখনো আসবি না, নিজের চেহারাও দেখাবি না। তো কোচ সেখান থেকে চলে যায়। তো অ্যাকচুয়ালি কোচ তো বুঝতে পেরেছে যে ও ড্রাগ নেয়, আর এই সুযোগটা সে নিতে চেয়েছিল। তো এর পরের দিন বাস্কেটবলের যখন ম্যাচ হয়, তখন ম্যাচের আগে ওরা করে কি লকার থেকে নেশার যে বড়িগুলো রয়েছে সেই বড়িগুলো নেয়, মানে ওখানে ওরা সব ধরনের নেশাই করে, ওদের নেশা লাগবেই। আর তখন ওদের চতুর্থ যে বন্ধু নিউটন আসে এবং নিউটন ওদেরকে মানা করে দেয়, বলে ম্যাচ খেলার আগে আমি কোনোভাবেই নেশাদ্রব্য নেব না। তো নিউটন বাদে বাকি যে 3 জন রয়েছে ওরা 3 বন্ধু নেশা করে। আর তারপর যখন ম্যাচ শুরু হয়, জিম এবং ওর বাকি যে 2 বন্ধু নেশা করেছিল, ওরা সবাই তো চোখেই দেখছে না, পারফরমেন্স করবে কি, বলই দেখতে পাচ্ছিল না। এই কারণে খুব বাজেভাবে ওরা হেরে যায়। আর ওদের তৃতীয়
যে বন্ধু নেশাদ্রব্য নিয়েছিল সে তো ম্যাচে খেলছিল না, সে তার মূলত কাজ ছিল হচ্ছে ম্যাচ যখন হবে তখন বিপরীত দলের যে লকার রয়েছে তাদের জিনিসপত্র চুরি করা, কিন্তু নেশার কারণে ও ওটাও করতে পারেনি। তো যাই হোক এরপর সেখানে স্কুলের ফাদার চলে আসে আর উনিও বুঝতে পেরেছেন যে সবগুলো ড্রাগস নিয়েছে, মানে বোঝাই যাচ্ছে, এবং ফাদার তখন পুলিশও ডেকে নিয়ে আসে। তো পুলিশ ওদের লকার চেকিং করে কিন্তু ওদের লকারে কোনো রকমের ড্রাগস পাওয়া যায় না, কারণ সকল ড্রাগস তোরা আগেই নিয়ে ফেলেছে। তবে ফাদার বুঝতে পারে ওরা সবাই ড্রাগস নিয়েছে এবং ফাদার ওদের সবাইকে স্কুল থেকে 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করে দেয়। কিন্তু এরই সাথে কোচ আবার জিমকে বলে তোমাকে বাস্কেটবল টিম থেকে সারা জীবনের জন্য বহিষ্কার করা হলো। বাট জিম তখন উল্টো কোচকে বলে তুই আমাকে টিম থেকে বের করে দিতে পারবি, আমি নিজেই তোর টিমকে ছাড়ছি, আর তুই তো আমাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করতে চেয়েছিলি। আর তারপর প্রিন্সিপালকে বলে তোর স্কুল থেকে আমি চিরদিনের মতো চলে যাচ্ছি। আর তখন প্রিন্সিপাল বা ফাদার বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমার রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট করলাম। তো এর ফলে যেটা হয় জিম এবং তার 2 বন্ধুর স্কুল লাইফ শেষ হয়ে যায়। তবে নিউটন এখনো স্কুলে থেকে যায় এবং নিউটন এরপর থেকে ওদের সঙ্গই বাদ দিয়ে দেয়, মানে নিউটন চায় না যারা ড্রাগস নেয় তাদের সাথে আর মিশবে। তো এর ফলে যেটা হয় নিউটনের সাথে ওদের একটু দূরত্ব বেড়ে যায়, তবে এটা অবশ্যই পজিটিভ একটা ব্যাপার। তো যাই হোক আমরা দেখি এরপর জিম আর তার বাকি 2 বন্ধু স্কুল ছেড়ে দিয়েছে। আর এরপর জিম যখন বাসায় পৌঁছে যাওয়ার মাকে জিজ্ঞাসা করে তোমাকে স্কুল থেকে কেন বের করা দেওয়া হয়েছে, তখন জিম বলে আমিও স্কুল থেকে বেরিয়ে এসেছি, তারা আমাদের নয় মিথ্যা অভিযোগ করেছে যে আমরা নাকি ড্রাগস নেই, কিন্তু আমি যেটা নেইনি। কিন্তু ওর মা তখন ওকে সেই ড্রাগস গুলো দেখায় যেগুলো ঘরের মধ্যে লুকিয়ে রেখেছিল এবং জিজ্ঞেস করে এগুলো কি ভিটামিনের ওষুধ। বাট জিম তখন ওর মায়ের সাথে খারাপ ব্যবহার করে আর তখন ওর মা রেগে বলে তুই বাড়ি থেকে বের হয়ে যা। জিমও বাড়ি থেকে বের হয়ে যায় আর তারপর ওর মা করে কি ওর সকল রকমের যে ট্রফি ছিল যেগুলো জিতেছিল খেলার মাধ্যমে সেগুলো বাইরে ফেলে দেয়, মানে বাস্কেটবল খেলে যেগুলো জিতেছিল। আর এগুলো দেখে জিম রেগে বলে আমি আর জীবনও তোমার বাড়িতে ফেরত আসবো না, কখনোই আমাকে আর দেখতে পাবে না। বাট জিমের মা তখন গলে যায় এবং বলে জিম প্লিজ এমনটা বলিস না, অ্যাকচুয়ালি জিমের তো বাবা নেই এবং জিমের মায়ের একমাত্র সম্বল হচ্ছে এই জিম, সে জিমকে অনেক ভালোবাসে। তো জিমের মা চায় না তার ছেলে ভাবে তার জীবন নষ্ট করুক। তবে তারপরে জিম ওখানে থামে না, ও ট্রফিটা নিয়ে সেখান থেকে চলে আসে আর ও পুরোপুরি ভেঙে গিয়েছে, ওর স্বপ্ন নষ্ট হয়ে গিয়েছে। আর তারপর ট্রফিটা করে কি একটা ডাস্টবিনের মধ্যে ফেলে সেখান থেকে চলে আসে। আর এখন জিমের যেটা হয়েছে জিমের নেশা লাগবে এবং ওর বাকি 2 বন্ধুরও নেশা লাগবে, আর নেশা করার জন্য টাকার প্রয়োজন। এরপর থেকে ওরা করে কি চুরি করা শুরু করে, ওরা একদিন একটা গাড়িও চুরি করে। আর এখন জিম এবং তার বন্ধুরা ওই লোকদের সাথেই থাকে যারা নেশাদ্রব্য বিক্রি করে এবং দিন রাত নেশার দুনিয়ায় পড়ে থাকে। আর ওদের কাছে দুনিয়া এখন একটাই, সেটা হচ্ছে নেশা, এবং এটাই ওদের কাছে আসল দুনিয়া। মানে আসল দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে এতে ওদের কিছুই যায় আসে না, ওরা জাস্ট এখন নেশাছে এবং আস্তে আস্তে ওরা আরো জঘন্য খারাপ হতে শুরু করে। তো যাই হোক এরপর ওরা যায় হচ্ছে একটা স্টোর বা দোকানে চুরি করার জন্য। আর দোকানে চুরি করতে গিয়ে জিমের বন্ধু মিকি ওখানে একটা বন্দুক পায় যেটার ভেতর গুলি ছিল না, তবে ওর বন্ধুটা সেই বন্দুকটি নিয়ে নেয় আর ওইখানে ওরা কোনো টাকা পয়সা পায় না। কিন্তু এদিকে পুলিশ আসতে শুরু করে। তো তখন জিমের বন্ধু মিকি এবং জিমের আরেকটা বন্ধু পেড্রিকে বলে যে আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত, কিন্তু পেড্রি নিজেই নেশা করেছিল, এ কারণে ওর হ্যালোসিনেট হতে শুরু করে। ওর কাছে মনে হয় যে ও একটা আইসক্রিম পার্লারে রয়েছে। তো এই কারণে মিকি আর জিম ওকে ফেলে সেখান থেকে পালিয়ে আসে এবং পুলিশ এসে ওকে অ্যারেস্ট করে নেয়। আর তারপর জিম আর মিকি একটা বারে যায় এবং সেখানে টিভিতে নিউজ হচ্ছিল আর দেখাচ্ছিল ওদের স্কুলের যে বাস্কেটবল টিম ছিল এবং ওদের যে বন্ধু ছিল নিউটন, সে এখন ন্যাশনাল টিমের জন্য সিলেক্ট হয়ে গিয়েছে, মানে দেশের হয়ে খেলবে নিউটন। মানে মাঝখানে বেশ কয়েকটা মাস চলে গিয়েছে এবং তার জন্য পুরো এলাকা গর্ববোধ করছিল। বুঝতেই পারছো একটা জেলা থেকে যদি একটা ছেলে ন্যাশনাল টিমে চান্স পায়, তাও বাস্কেটবল হচ্ছে মনে হয় পৃথিবীর অন্যতম সবচেয়ে ধনী খেলা আর কি। তো এটা দেখে ওদের অনেক খারাপ লাগে, হিংসেও হয়, কারণ একসময় ওদেরও স্বপ্ন ছিল যে এরকম ভালো বাস্কেটবল প্লেয়ার হবে। আর নিউটন ওদের চেয়ে খারাপ প্লেয়ার ছিল। তো ওরা যদি ওই সময় ঠিক গাড়িতে থাকতো তাহলে আজকে ওদের জীবনটা অন্য জায়গায় পৌঁছে যেত, কিন্তু ওরা এখন ভুল গাড়িতে ভ্রমণ করছে। মানে এটা ওরা বুঝতে পারে কিন্তু নেশার কাছে ওরা মনে করে যে আটকে পড়ে গিয়েছে, ওদের আর কিছু করার নেই। তো এরপর জিম ওর বাসার বাইরে যায় আর লুকিয়ে লুকিয়ে মাকে দেখছিল। আর ওর মা মূলত অনেক কষ্ট করে জিনিসপত্র বাসার ভেতরে নিয়ে যাচ্ছিল, কিন্তু জিমের সাহস ছিল না যে মায়ের সাথে গিয়ে দেখা করবে। আর এ কারণে জিম আবারও সেই জায়গাটিতে চলে আসে যেখানে ড্রাগ নেয়। আর তখন সেখানে একটা ছেলে আসে এবং ওকে মারতে শুরু করে দেয়। অ্যাকচুয়ালি জিম ওর গার্লফ্রেন্ডকে এমন একটা ড্রাগ দিয়েছিল যেটা রিয়াকশন অনেক হাই ছিল, আর এ কারণে ওর গার্লফ্রেন্ডের জীবন যেতে যেতে কোনো রকমে বেঁচে গিয়েছে। তো তখন জিম বলে এটা তো আমার দোষ না, এটা তোমার গার্লফ্রেন্ডের দোষ যে সে ড্রাগ কিনে নিয়ে সেই ড্রাগটা ডাইজেস্ট করতে পারেনি, হজম করতে পারেনি আর কি। কিন্তু তারপরে ওই ছেলেটা করে কি জিমকে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয় এবং এর ফলে যেটা হয় জিমের মাথা পুরোপুরি কাজ করা বন্ধ করে দেয় এবং ওর হ্যালোসিনেশন হতে শুরু করে। ও বিভিন্ন রকমের জিনিস দেখতে পায়, কখনো দেখে বাস্কেটবল হচ্ছে, আবার বাস্কেটবল খেলতে খেলতে ওর গুলি লেগে যায় এবং বাস্কেটবলের যে নেট থাকে সেখানে আগুন লেগে রয়েছে। আর এরপরও দেখতে পায় যে ও বাস্কেটবলের ড্রেসই পরে রয়েছে, কিন্তু এই সবকিছু একটা ভ্রম ছিল। ও মূলত রাস্তায় পড়েছিল বরফের উপর, যে ড্রেস ছিল ওই ড্রেসই ছিল। মানে নেশা জিনিসটা ওর কাছে এখন স্বপ্নের মতো হয়ে গিয়েছে যেটা ও কন্ট্রোল করতে পারছে না। আর তখনই সেখানে একটা লোক আসে, আর এই লোকটা হচ্ছে সেই লোক ছিল যখন জিম নেশা করতো না তখন এই লোকটি ওর এক সময়ের কোচ ছিল, কিন্তু সে পরে চাকরি ছেড়ে দেয়। তো যাই হোক সে জানে যে জিম খুব ভালো একটা প্লেয়ার এবং ওর বর্তমান পরিস্থিতিও বুঝতে পারে যে নেশায় রয়েছে। আর এই কারণে সে জিমকে উঠিয়ে বাসায় নিয়ে যায়। আর এরপর সকালে যখন জিমের হুশ আসে ও কাপড় চোপড় পরে এখান থেকে যেতে লাগে, কিন্তু যাওয়ার সময় যখন পোশাক চেক করে ওর পকেটে সেই নেশার বড়িগুলো ছিল না। তো তখন সেই লোকটাকে বলে আমার বড়িগুলো আমাকে দিয়ে দাও। বাট ওই লোকটি তখন বলে না, আমি তোমাকে আর কখনোই ড্রাগস নিতে দেবো না, আমি তোমার জীবন খারাপ হতে দেবো না। এবং সে করে কি জিমের ওই নেশার বড়িগুলো পায়খানায় দিয়ে ফ্ল্যাশ করে দেয়। আর এটা দেখে জিম অনেক রেগে যায়, অনেক বেশি অস্থির হয়ে যায়। জিম পাগলের মতো করতে থাকে এবং বলে তাহলে এখন আমাকে তোমার যে নেশার জিনিসগুলো নষ্ট করেছো সেইটার টাকা দেবে, জরিমানা দেবে। মানে
বুঝতেই পারছো জিম এখন ড্রাগ সেলার থাকতে পারবে না, বাট ওই লোকটি জিমকে পুরোপুরি কন্ট্রোল করে ফেলে, কারণ ওই লোকটা অনেক শক্তিশালী ছিল। তো জিম তখন মুখে বলে তুমি এমনটা কেন করছো? ওই লোকটা তখন বলে কোন এক সময় ওই বয়সে আমিও নেশায় পড়েছিলাম, আর কেউ একজন আমাকে ঠিক এভাবেই সাহায্য করেছিল, আর তার জন্য আমি আজকের পজিশনে আসতে পেরেছি, এবং তার কথা আমার আজও মনে রয়েছে। তো এই লোকটার নাম হচ্ছে রিকি। তো সে জিমকে বোঝাতে থাকে, কিন্তু জিম কোনো কথাই শুনে না। জিম বলে আমার চারপাশে সবকিছু ঘুরছে, কিন্তু তারপরেও রিকি করে কি দরজার সামনে বসে পড়ে, ওকে এখান থেকে বেরোতে দেবে না, এবং জিমকে ওর কাছেই রেখে দেয়। আর তারপর জিম যখন একটু নর্মাল হয়ে যায় তখন রিকি ওকে বলে আমি আমার কাজে যাচ্ছি, কাল সকালে আবার ফিরে আসবো, তোমার কিন্তু নিজের উপর কন্ট্রোল রাখতে হবে, ঠিক আছে? আর তুমি যখন সুস্থ হবে, তুমি যখন ডায়েরি লিখবে, ওই ডায়েরিতে যেন আমার নামও থাকে, আমাকে কিন্তু মেনশন করো, আমি কিন্তু তোমার ডায়েরি পড়েছি, তুমি সবসময় অনেক ভালো ডায়েরি লিখো, এবং আমার বিশ্বাস তুমি লেখক হিসেবে অনেক নাম করবে। তো যাই হোক, এরপর সে চলে যাওয়ার পরে জিম করে কি নিজের উপর অনেক কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু তখন আবার ওর দুনিয়াটি ঘুরতে থাকে, মানে ও আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, নেশা পুরো ওর উপর ভর করে বসে, আর এ কারণে টাকা খুঁজতে শুরু করে, কিন্তু কিছুই পায় না। আর এরপর ঘর থেকে বের হয়ে যায় হচ্ছে একটা পতিতার কাছে, আর এই মেয়েটির নাম হচ্ছে ডিয়ানা। এই মেয়েটাও পুরোপুরি ড্রাগ অ্যাডিক্টেড, এবং এর সাথে পতিতা, মনে করো ড্রাগ নিতে হবে বলেই আর কি মনে করো মানুষকে আনন্দ দেয় আর কি। এবং এখানে উল্লেখ্য এই মেয়েটার কাছে ওরা একসময় যেত যখন ওরা মোটামুটি সুস্থ ছিল, আর তাছাড়া এই মেয়েটা একসময় ওদের কাছ থেকে টাকাও ধার নিয়েছিল, আর ওই সময় জিমরা ড্রাগ নেওয়া শেখেনি, এবং ওই সময় উল্টো জিমরা অনেক মজা নিয়েছিল যে তুই ড্রাগ নেস, মানে সস্তায় আর কি মনে করো যে ওকে ইউজ করতো। কিন্তু আজকে জিম সেই জায়গাতে চলে এসেছে, এবং ডিয়ানা আজকে নেশা করে না। তো তখন জিম ডিয়ানার কাছে টাকা চায়, বাট ডিয়ানা ওকে টাকা দিতে চায় না, আর তখন জিম করে কি ওর সামনে পুরোপুরি ভেঙে পড়ে, আর তখন ডিয়ানা করে কি ব্যাগ থেকে কয়েকটা কয়েন বের করে মাটিতে ফেলে দেয়, এবং বলে ভিখারি এগুলো উঠিয়ে নে, আর এরপর একটা দৌড় দেয়, মানে প্রতিশোধ নিল। বাট তখনও ডিয়ানার উপর চিৎকার চেঁচামেচি করতে থাকে, এবং বলে তুই তো একটা পতিতা, তুই একটা অমুক তমুক, কিন্তু ডিয়ানা কোনো কিছু না বলে সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর আমরা দেখি জিম রাস্তা থেকে সেই কয়েনগুলো উঠায়, মানে জিম এখন এমন একটা জায়গায় রয়েছে যেখানে ওর কোনো মান সম্মানই নেই, তবে তারপর ওর কাছে এখন যে টাকাটা হয়েছে সেটা ড্রাগ কেনার জন্য যথেষ্ট নয়। তো এরপর জিম এমন একটা কাজ করে ভাই, মানে কি বলবো, মানে আমি মুখ দিয়ে বলতেই পারছি না। তারপর ও করে কি একটা পাবলিক টয়লেটে একটা বুড়ো লোকের সাথে সেই কাজটা করে যে কাজটা ও কখনো করতে চাইতো না, মানে জিম নিজে একটা পতিতা হয়ে যায়। মোট কথা নেশাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে ওর যে কোনো মূল্যে টাকা লাগবে। তো যাই হোক, এরপর সেই টাকা পাওয়ার পরেও করে কি বন্ধু মিকির কাছে যায়, দুজন মিলে একটা ড্রাগ ব্যবসায়ীর কাছে যায় যে হেরোইন বিক্রি করে। তবে হেরোইন কেনার পরে টেস্ট করে বুঝতে পারে এটা তো নকল, মানে বুঝতে পারছো জিমের মনে করে করা টাকাটাও মেরে দিয়েছে। তো তখন ওরা খেপে যায়, ওই লোকটার পিছনে দৌড়াতে দৌড়াতে একটা বিল্ডিং এর ছাদে আসে, আর মিকি বলে আমাদের টাকা ফেরত দে, কিন্তু ওই লোকটা তখন ভয়ে আস্তে আস্তে পিছুতে থাকে। আর তারপর যখন মিকি ওই লোকটার হাত ধরতে যায় তখন ওই লোকটার পা পিছলে ছাদ থেকে পড়ে যায়, যেটার ফলে ওই লোকটির মৃত্যু হয়ে যায়। আর তখন জিম বলে তুই এটা কি করলি মিকি, আমরা অনেক দূরে চলে এসেছি, এখন আমাদের আর কেউ বাঁচাতে পারবে না। মানে এখানে জিম প্রচন্ড ভয় পেয়ে যায় যে একজন মানুষকে মেরে ফেললো ওরা। তো এরপর ওরা পালাতে শুরু করে, বাট তারপর যখন ওরা নিচে পৌঁছায় তখন ওদেরকে ওই গ্যাং এর বাকি লোকরা ধরে ফেলে, এবং ওদেরকে অনেক খারাপ ভাবে মারে, এবং পুলিশে অ্যারেস্ট করে নেয়। কিন্তু জিম চলে যায় বাড়িতে। তবে এত কিছু হওয়ার পরেও জিম কিন্তু বাড়িতে গিয়েছে মার কাছে টাকা চাইতে। ওর মাকে বলে মা প্লিজ আমাকে $5 দাও, আমি না তোমার ছেলে। বাট মা কাঁদে আর চুপ করে থাকে, বুকে পাথর বেঁধে নিজের ছেলেকে ঘরে আসতে দেয় না, কোনো টাকাও দেয় না, কারণ জানে ছেলেকে যদি টাকা দেয় সে আবার নেশা করবে, আর কোন মেয়েটা চাইবে। তো এরপর ওর মা করে কি পুলিশে কল করে। ওর মায়ের ধারণা আমার ছেলে যদি বাইরে থেকে আরো নেশা করবে, এর চেয়ে ভালো হয় জেলে থাকুক। তো এরপর পুলিশ এসে জিমকে বাসা থেকে নিয়ে যায়, আর তখন জিম বুঝতে পারে যে আমি জীবনটাই কি করেছি, এবং ও আসার সময় মাকে প্রমিস করে মা আমি শুধরে যাব, আমি আগের জিম হয়ে যাব, কিন্তু আমি জেলে যেতে চাই না। বাট ওর মা বলে তোকে যেতেই হবে। তো যাই হোক, জিম যত খারাপ কাজ করেছে, সেক্স ট্রাফিকিং, ড্রাগ ট্রাফিকিং, এসবের কারণে ওর 6 মাসের জেল হয়। আর এই 6 মাসে অনেক গল্প লিখে, অনেক ডায়েরি লিখে, অনেক স্টোরি লিখে, এবং মোটামুটি ওর বই তখন থেকে রিলিজ হয়ে গিয়েছে, ওর লেখাগুলো তখন থেকে পেপারে রিলিজ হয়। তো 6 মাস পর ও যখন জেল থেকে বাইরে আসে তখন ওকে একটা স্টেজে পারফরমেন্স করতে হবে, এবং ওই স্টেজে ও করবে কি ওর যে গল্পগুলো লিখেছে ওই গল্পগুলো সবার সামনে প্রেজেন্টেশন করবে। বাট তখন ওর বন্ধু পেড্রো চলে আসে, মানে যে আর কি সর্বপ্রথম পুলিশের কাছে ধরা পড়েছিল ওই স্টোর থেকে, আর পুলিশ ওকে বেশ কিছুদিন আগে ছেড়ে দিয়েছে। তো পেড্রোকে বলে দেখ আমার কাছে অনেক ভালো ড্রাগস এর কালেকশন রয়েছে, তুই কি কিনবি, আমি তোর কাছে বেচতে চাই, তোকে আমি হাফ দামে দেবো, খালি আমাকে একটু সাথে নিলেই হবে। বাট জিম ওকে না করে দেয়। জিম বলে যে দুনিয়া থেকে আমি ফেরত এসেছি সেই দুনিয়া তার ফেরত যেতে চাই না। তো জিম এরপর কোনো কথা না শুনে সেই স্টেজের উপর ফেরত যায়, এবং তারপর তার যে লেখা রয়েছে সেগুলো দর্শকদের শোনাতে থাকে, এবং ওর এই কবিতা বা গল্প শুনে সবার অনেক ভালো লাগে, সবাই তালি বাজায়। আর এখানে এই সিনেমাটি শেষ হয়। লাস্টে আমাদেরকে বলা হয় যে 17 বছর বয়সী, মানে জিম 16 বছর বয়সে পুরো নেশাগ্রস্ত হয়ে যায়, মোটামুটি 8-9 মাস খুব খারাপ টাইম দেখেছে, তারপরে 6 মাস জেল খেটেছে, কিন্তু 18 বছর হওয়ার আগেই ওর ডায়েরিটা কমপ্লিট করেছিল, যে ডায়েরিটার নাম ছিল দ্য বাস্কেটবল ডায়েরি। মানে আমরা এই মাত্র যে গল্পটা শুনলাম এই সিনেমাটাও লিখেছিল জেলে বসে, এবং সেটা অনেক বেশি পপুলার হয়, এবং 22 বছর যেতে না যেতেই ও আরো 3টা বই লিখে এবং 4টা অ্যালবাম রেকর্ড করে, পোয়েট্রি অ্যালবাম আর কি, কবিতার অ্যালবাম, সেগুলো অনেক হিট ছিল। এবং এরপর ওর লাইফে কিন্তু ও প্রতিষ্ঠিত ছিল, আর কখনোই পেছনে তাকাতে হয়নি, কখনো আর নেশায় যায়নি। তো এই ছিল পুরো ঘটনা যেটা জিমের জীবনে ঘটেছিল, এবং এই কাহিনীগুলো আমাদের কিন্তু অনেক বড় মেসেজ দেয় যে এই দুনিয়াতে অনেক জিনিস রয়েছে যেগুলো নিয়ে আমরা চিন্তা করি, কিন্তু বিপরীতে ওরা কিন্তু আমাদের চিন্তা করে না, ওরা উল্টো আমাদেরকে শেষ করে দেয়। তো নেশা হচ্ছে এই ধরনের একটা জিনিস। তো যাই হোক, ও যদি নেশার মধ্যে বেঁচে থাকতো ওকে কিন্তু কেউ চিনতো না, কিন্তু ওখান থেকে বেরিয়ে এসেও কিন্তু একটা ইতিহাস করে দিয়েছে। ওর কাহিনী দেখে হাজার হাজার মানুষ নেশা থেকে বেরিয়ে এসেছে। আর এই নেশা থেকে ছাড়াতে তোমাকে যে জিনিসটা হেল্প করতে পারে সেটা হচ্ছে নিজের উপর আত্মবিশ্বাস, আর হচ্ছে একটা লক্ষ্য, যে আমার ওই
লক্ষ্যে পৌঁছাতে হবে। তবে আমি তোমাদেরকে অনেক জ্ঞান দিচ্ছি, কিন্তু আমি নিজে আজ পর্যন্ত সিগারেট ছাড়তে পারিনি, আমি আর কি বলবো। তো যাই হোক, এই ছিল হচ্ছে বাস্কেটবল ডায়েরি। সিনেমাটি রিলিজ পেয়েছিল 1995 সালে এবং এটার IMDb রেট কিন্তু 10-এ 7.3। তো যাই হোক, আজকের সিনেমাটা আশা করছি তোমাদের সবার পছন্দ হয়েছে। এর পরের সিনেমাটা তোমাদের পছন্দ হবে বলে আমি আশা করছি। তো পরশুদিন আমরা যে সিনেমাটি দেখবো সেটা হবে হচ্ছে একটা মেক্সিকান সিনেমা, দ্য এসকেপিস্ট। এটা অনেক হাই IMDb রেটের সিনেমা। তারপর থাকবে হচ্ছে দ্য লাইফ অফ ডেভিড গার্ল, এরপর থাকবে হচ্ছে দ্য পিয়ানিস্ট, তারপর থাকবে হচ্ছে দ্য থিওরি অফ এভরিথিং এবং এরপর থাকবে দ্য ট্রি লাইফ। তো এই ধরনের সত্য ঘটনার সিরিজ যাওয়ার পরে আমরা আনবো হচ্ছে রোমান্টিক সিরিজ। তো রোমান্টিক সিরিজে কি কি সিনেমা থাকবে সেগুলো আমি বলি। থাকবে হচ্ছে লেট মি ইট ইউর প্যানক্রিয়াস নাকি কি, একটা জাপানিজ সিনেমা। তারপর থাকবে হচ্ছে লাভ মাই সেন, এটা একটা কোরিয়ান সিনেমা। আর এরপর লাভ স্টোরির আরেকটা যে সিনেমা আসবে সেই সিনেমাটির নাম হচ্ছে মোটর বয়ফ্রেন্ড রিবুট। তো আশা করছি সবগুলো সিনেমা তোমরা এনজয় করবে। এবং আমাদের যে বর্তমানে স্ক্রিপ্ট রয়েছে, এই স্ক্রিপ্ট শেষ হলেই এবং র্যান্ডম ভিডিও চ্যানেল যদি আল্লাহ করে ঠিক হয়ে যায়, তাহলে আমরা সম্পূর্ণ নতুন ভাবে সবগুলো চ্যানেল চালাবো, মানে একেবারে পুরোপুরি ডিসিপ্লিনের মধ্যে। যেমন এখন আমরা অলরেডি অ্যানাউন্স দিয়ে দিয়েছি যে অমুক দিন অমুক ভিডিও আসবে এবং প্রতি একদিন গ্যাপ গ্যাপে একটা করে ভিডিও আসবে। স্যাভেজে 15টা ভিডিও আসবে, র্যান্ডমে 15টা ভিডিও আসবে, নতুন যে চ্যানেল হলো আলামিন 420 সেটাও 15টা ভিডিও আসবে, 15টা বা 10টা ভিডিও আসবে ওটা। আর র্যান্ডম অ্যানিমেশনে ওটার আমরা এখনো ডিসিপ্লিন করতে পারিনি, ওটা আস্তে আস্তে আমরা ডিসিপ্লিন করবো। তো আমি বিদায় নিচ্ছি এবং আমাদের যে নতুন চ্যানেলটা রয়েছে আলামিন 420, সেই চ্যানেলটা তোমরা একটু প্লিজ সাপোর্ট করো, কারণ ওইটা আমি কেন করেছি, র্যান্ডম ভিডিও চ্যানেল যে কোনো সময় চলে যেতে পারে। তো এই জন্য ব্যাকআপ চ্যানেল হিসেবে আমি দ্রুত এই চ্যানেলটা কিনি এবং ওটা রেডি করি, কারণ দেখো আর কিছু করে খেতে আমি পারবো না, তোমাদের এন্টারটেইন করে আমার খেতে হবে। তো এই কারণে যে পর্যন্ত পসিবল আমি চেষ্টা করবো টিকে থাকার জন্য যে কোনো ভাবে। তবে বিদায় নেওয়ার আগে আমি একটা ভিডিও প্লে করে দিচ্ছি। গাইস, আমাদের র্যান্ডম স্টোরি কিন্তু এখন সবচেয়ে বহুল বিক্রিত হুডিটা হচ্ছে এই ভেনমের হুডি। ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং চাইলে তুমিও কিন্তু এই হুডিটা অর্ডার করতে পারো। আর হুডি অর্ডার করার জন্য তুমি যাবে হচ্ছে আমাদের পেজে বা আমাদের ওয়েবসাইটে। পেজ এবং ওয়েবসাইটের দুটো লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিয়েছি। আর তাছাড়া তোমরা তো জানোই আমাদের রয়্যাল এনফিল্ডের একটা ক্যাম্পেইন চলছে। আমাদের কাছ থেকে হুডি কিনলে তুমি কিন্তু একটা কুপনও পাচ্ছ এবং এরপর লটারি করে বিজয়ীর হাতে রয়্যাল এনফিল্ড বাইক এবং এর সাথে সেকেন্ড পুরস্কার হিসেবে থাকবে হচ্ছে একটা সেকেন্ড হ্যান্ড সুজুকি জিক্সার মোনোটোন বাইক। এছাড়াও ল্যাপটপ, মোবাইল ফোন এবং ট্যাব তো রয়েছেই। তো শীতে এমনিতেও তো তোমাদের হুডি লাগবে। তো আমাদের কাছ থেকে যদি হুডিটা নাও তাহলে কিন্তু তুমি একই সাথে ভালো একটা প্রোডাক্ট পাচ্ছ এবং এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে রয়্যাল এনফিল্ড বা একটা জিক্সার বাইক জেতার সুযোগও পাচ্ছ। তো ডিসক্রিপশন এবং পিন কমেন্টে আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়াও হটলাইন নাম্বার রয়েছে, তুমি চাইলে সরাসরি মোবাইলে কথা বলেও অর্ডার করতে পারো। আর তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে আমাদের এই ক্যাম্পেইনটা সফল করার জন্য, যাতে ভবিষ্যতে আমরা এর চেয়েও বড় ক্যাম্পেইন নিয়ে আসতে পারি। আর আমাদের এই র্যান্ডম স্টোর যদি পুরো দেশ পর্যায়ে একটা নাম করে, এটাতে কিন্তু তোমাদের জন্য একটা গর্বের ব্যাপার। তোমার এলাকার একজন র্যান্ডম স্টোরের জিনিস পড়লে তুমি বলবে, আরে ভাই এর সাথে তো আমরা 5 বছর আগে থেকে আছি। তো যাই হোক, নিজেদের স্টোর মনে করে এই ক্যাম্পেইনটা সফল হওয়ার জন্য তোমরা প্লিজ আমাদেরকে হেল্প করো এবং আমাদের সাথে থেকো।